বিসমিল্লাহির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি জুবেদা বেগম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমি আজকে একটা দ্বাদশের ক্লাস নিব। এর আগে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দ্বাদশ শ্রেণীর ক্লাস নিব। আজকে তোমাদের বিষয় হচ্ছে, আমাদের আজকে বিষয় হচ্ছে ইতিহাস দ্বিতীয়পত্র, যেটার নাম হচ্ছে আধুনিক বিশ্বের ইতিহাস, এবং আজকে আলোচ্য বিষয় হচ্ছে লিগ অব নেশন, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে এই চ্যাপ্টার, এটা তৃতীয় অধ্যায়ে একটা টপিকস। আমরা জানি তৃতীয় অধ্যায়ে আমরা এর আগে পড়েছিলাম প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই চুক্তি, এবং তার পরবর্তী পর্যায়ে হচ্ছে লিগ অব নেশন। কারণ আবার ওইখানে দেখো ভার্সাই চুক্তি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে কিন্তু এই ভার্সাই চুক্তিটা হয়েছিল, মানে ওনার কত দফার ভিত্তিতে কিন্তু ভার্সাই চুক্তি। ঠিক লিগ অব নেশনও কিন্তু ওনার নেক্সট লাস্টের যে দফাটা ছিল, 20তম দফাটা ছিল, সেটা কিন্তু সেই দফাটাতে কিন্তু ছিল বৃহৎ ও ক্ষুদ্র সকলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপন করা হবে। সেটার ভিত্তিতে কিন্তু এই লিগ অব নেশনটা স্থাপিত হয়েছিল। তাহলে চলো আমরা একটু এবার পড়ি লিগ অব নেশনটা কি, এবং এটা সম্পর্কে আমরা দেখব। আজকে আমরা এই তৃতীয় অধ্যায় থেকে আমরা যে লিগ অব নেশন সম্পর্কে ছাত্ররা যা শিখতে পারবে, যা বলতে পারবে, তা হচ্ছে ছাত্রছাত্রীরা লিগ অব নেশনের পটভূমি বর্ণনা করতে পারবে, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিগ অব নেশনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। প্রেক্ষাপটে লিগ অব নেশনের পটভূমি কিসের ভিত্তিতে, কোন কোন কারণের প্রেক্ষাপটে এটা হয়েছে সেটা বলতে পারবে, এবং বিশ্ব রাজনীতির কি ভূমিকা কি ছিল, তাৎপর্য কি, সেটা ওরা বিশ্লেষণ করতে পারবে। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা ও বিভৎসতা মানুষের মনে স্বভাবতই শান্তির স্পৃহা জাগিয়ে তোলে। যুগে যুগে সমগ্র বিশ্বে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে। একথা সত্য, যুদ্ধের মাধ্যমে বহু আন্তর্জাতিক বিবাদ বিসম্বাদের সমাধান হয়েছে। তবে একথা সত্য, যুদ্ধের ধ্বংসলীলা মানুষকে ভীত ও আতঙ্কগ্রস্ত করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের পর এরূপ হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি যেন আর না ঘটে এবং মানুষের কল্যাণ ও শান্তি যেন আর বিঘ্নিত না হয়, সেজন্য 1917 খ্রিস্টাব্দে পোপ পঞ্চদশ বেনেডিক্ট আপোষ এবং আলোচনার দ্বারা আন্তর্জাতিক বিরোধ মেটানোর জন্য আবেদন করেন। ফলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রেরণাও নতুন করে দেখা দেয়। আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা নতুন কিছু নয়। 19বিংশ শতাব্দীতে নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর রাশিয়ার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে খ্রিস্টীয় ভ্রাতৃত্ব বোধের ভিত্তিতে ইউরোপীয় শক্তিশালী রাষ্ট্রগুলির মধ্যে পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয়। কথা ছিল, রাষ্ট্রপ্রধানরা প্রজাদের সন্তানের মতো দেখবে, ন্যায়পরায়ণতা, মানবপ্রেম, ধর্মীয় বিধিবিধান পালন ও শান্তিকে অবলম্বন করে রাজ্য শাসন করবে। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রিয়া এই ধরনের পবিত্র চুক্তিতে আগ্রহ না দেখালে এই চুক্তি ভেঙে পড়ে। অতঃপর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ 1815 খ্রিস্টাব্দে 20 নভেম্বর অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ইউরোপীয় শক্তি সংঘ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। তাহলে দেখো, যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে ব্যাপকতা এবং বিভৎসতা মানুষের মনে যে একটা কি আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই আতঙ্ক থেকে মানুষের শান্তি স্পৃহা জাগিয়ে তোলে। সে অবস্থা থেকে মানুষ পরিত্রাণের জন্য, সে অবস্থা থেকে মানুষ নিষ্কৃতি লাভের জন্য এবং সমস্ত মানুষ শান্তির জন্য একটা সেই হত্যাযজ্ঞের আর পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য মানুষের কল্যাণ এবং শান্তির আর বিঘ্নিত না হয়, সেই জন্য 1917 খ্রিস্টাব্দের পোপ পঞ্চদশ বেনেডিক্ট একটা আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মেটানোর জন্য আবেদন করে। এখন ওরা যাচ্ছে কোনো যুদ্ধ নাই, এটা একটা মীমাংসার মধ্যে যেন যেগুলো সমস্যা সমাধান করা যায়, সেই জন্যই পঞ্চদশ মিলে এটা একটা আবেদন করেন। ফলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রেরণা নতুন করে দেখা দেয়। আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টা নতুন কিছু নয়। 19 শতাব্দীতে নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর রাশিয়ার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে খ্রিস্টীয় ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ইউরোপীয় শক্তিশালী রাষ্ট্রগুলির মধ্যে পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয়। কথা ছিল, রাষ্ট্রপ্রধানরা প্রজাদের সন্তানের মতো দেখবে, ন্যায়পরায়ণতা, মানবপ্রেম, ধর্মীয় বিধিবিধান পালন ও শান্তিকে অবলম্বন করে রাজ্য শাসন করবে। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রিয়া এই ধরনের প্রভৃতিতে আগ্রহ না থাকলে এই চুক্তি ভেঙে পড়ে। অতঃপর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ 1815 খ্রিস্টাব্দের 20 নভেম্বর অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড নিয়ে ইউরোপীয় শক্তি সংঘ নামে একটি প্রতিষ্ঠান গঠন করে। তাহলে আমরা দেখতেছি কি এখান থেকে কিভাবে এটার উৎপত্তি, বিশ্ব শান্তি সংস্থা কোত্থেকে, বাংলাদেশ শান্তি সংস্থা কোত্থেকে উৎপত্তি হয়েছিল, নিয়মগুলো কোত্থেকে উৎপত্তি হয়েছিল। এই সংগঠনে ইউরোপের বিভিন্ন দেশের সমাধানে বেশ ভালোই ইউরোপের বিভিন্ন দেশের সমাধানে বেশ ভালোই অবদান রেখে আসছিল। কিন্তু
পরবর্তীতে ইউরোপে ত্রিশক্তি চুক্তিতে ও ত্রিশক্তি আতাত প্রতিষ্ঠিত হলে যুদ্ধের ক্ষেত্র তৈরি হয় এবং ইউরোপীয় শক্তিসংঘ অকার্যকর হয়। সৃষ্টি হয় প্রথম বিশ্বযুদ্ধের। এই যুদ্ধে মৃত্যু, ধ্বংসলীলায় শিশু ও নারী পুরুষের দুর্দশা চরমে ওঠে। যুদ্ধের ভয়াবহতায় মানুষ আতঙ্কিত হয়, শান্তির জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে। এই সকল অবস্থার প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠান গঠন একান্ত প্রয়োজন হয়ে পড়ে। যে সকল প্রেক্ষাপটে লিগ অফ নেশনসের সৃষ্টি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে ভার্সাই চুক্তি। আমরা আগেও ভার্সাই চুক্তি সম্পর্কে জানতাম। আমি এর ক্লাস ভার্সাই ধারা কারণ সবই পড়িয়েছি। তা তোমার ভার্সাই তোমাদের কিছুটা পরিচিতি আছে বা তোমরা জানো। ভার্সাই চুক্তিটা কি? আমরা জানি উইলসনের যৌথ ভিত্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং উইলসনের যৌথ ভিত্তিতে কিন্তু এই লিগ অফ নেশনের জন্ম হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ভস্ম থেকে ফিনিক্সের মতো জাতিপুঞ্জের উদ্ভব ঘটে। উড্রুজল মার্কিন সিনেটে বক্তৃতাকালে শান্তির জন্য বিশ্ব শান্তি সংস্থা নামে একটি সংগঠন গড়ে তোলার কথা বলেন। তার 1918 খ্রিস্টাব্দে ঘোষিত 14 সর্বশেষ দফায় জাতিসংঘ গঠনের কথা আছে, যার ফলে জাতিসংঘ পরিষদ চুক্তিবদ্ধ ভার্সাই সন্ধির অবিচ্ছেদ্য অংশ হিসাবে গৃহীত হয়। তাহলে আমরা দেখি ভার্সাই চুক্তিতে কি হয়। ভার্সাই চুক্তিতে অবিচ্ছেদ্য অংশ ছিল কি? ভার্সাই চুক্তির অবিচ্ছেদ্য অংশ জাতিসংঘ প্রতিষ্ঠা চুক্তিপত্র ভার্সাই সন্ধির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গৃহীত হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভার্সাই চুক্তিটা কিন্তু এখানকার জাতিসংঘ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উইলসনের 14 দফা ও লিগের জন্ম। লিগের জন্ম কিন্তু মনে হয় যে উইলসনের 14 দফার মধ্যে কিন্তু লিগের জন্মটা ওখান থেকে কিন্তু অঙ্কুরিত হয় এবং ওখান থেকে এটা শুরু হয়। বিশ্ববাসীর আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সর্বোৎকৃষ্টভাবে রূপদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন তার বিখ্যাত 14 দফা সত্যের মধ্যে দিয়ে। আমরা এখানে উইলসনের 14 দফাটা যদি ভালো করে দেখি তখন তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে ওটার 14 দফা শেষ দফায় ছিল কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটা কি করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা। তাহলে এখানেই আন্তর্জাতিক সংগঠনের প্রতিষ্ঠাকে শক্তভাবে উদ্যান করেছিল প্রেসিডেন্ট উড্রো উইলসন। তাহলে আমরা অবশ্যই ওনার এই ইয়েগুলো দেখবো, এই ওনার দফাগুলি কি ছিল, তার বিখ্যাত 14 দফাগুলি। কারণ তোমাদের কখনো কখনো এই দফাগুলো আসে, শুধুমাত্র এই দফাগুলো একটা প্রশ্ন আকারে আসে। প্রথমে দেখো উইলসনের 14 দফাগুলো কি কি। প্রথম হচ্ছে গোপন চুক্তির বিলোপ সাধন। প্রকাশ্যে গোপন চুক্তি যে কোনো চুক্তি হবে প্রকাশ্যে, কোনো চুক্তি গোপনে হবে না। এটা হচ্ছে গোপন চুক্তির। আমি জাস্ট কিওয়ার্ডটা বলতেছি, তোমরা পুরোটা বুঝাও, বাকিটা তোমরা বুঝে নেবে। গোপন চুক্তির বিলোপ সাধন, প্রকাশ্যে চুক্তি সম্পাদন। এর মেন কথা হচ্ছে প্রকাশ্যে চুক্তি সম্পাদন। কোনো চুক্তি কি গোপনে হবে না, সবগুলো হবে কি সরাসরি ওপেন। তুই হচ্ছে মহাসমুদ্রকে উন্মুক্ত রাখা, মানে সমুদ্র রাস্তাটা এখন সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ কখনো কারো সমুদ্রপথে যেটা আমরা আন্তর্জাতিক সমুদ্রপথ বলি, সমুদ্রপথটা সবাই মহাসমুদ্রকে উন্মুক্ত রাখতে হবে। 3 অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূরীকরণ। এই যে আমরা অর্থনৈতিক অবরোধ করে এক দেশে আরেক দেশে বলছি, অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূরীকরণ মানে এখানে কি হবে, অর্থনীতি হবে কি যাবতীয় অর্থনৈতিক প্রতিরোধ অবস্থা অবসান করে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করতে হবে। এটা মানে হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করতে হবে। এই হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূরীকরণ। 4 জাতীয় নিরাপত্তার সর্বনিম্ন ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ। এটা মেন কথা হচ্ছে তোমার নিরাপত্তার সাথে যতটুকু অস্ত্র দরকার তুমি সেইটুকু অস্ত্র রাখবে, বাকিটা এর বেশি অস্ত্র তুমি রাখতে পারবে না। এটা হচ্ছে মেন কথা হচ্ছে এটা। প্রতি দেশের অস্ত্র হ্রাস করে আন্তর্জাতিক যুদ্ধের সম্ভাবনা, এটা মেন কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে যুদ্ধের সম্ভাবনা দূর করার জন্য প্রতিটা দেশের অস্ত্র সীমিতকরণ, মানে অস্ত্র হ্রাস বা অস্ত্র সীমিতকরণ। 5 উপনিবেশগুলোর উপর বিভিন্ন দেশের দাবি স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা হবে। তাহলে উপনিবেশগুলো কি বিভিন্ন দেশের স্বাধীন ও নিরপেক্ষ দাবি, মানে যে দেশগুলো যে আন্ডারে ওরা কি থাকবে, ওরা কি নিজেরা স্বাধীন শাসন চায় নাকি ওরা স্বাধীন থাকতে চায় নাকি ওরা অধীন হতে চায়, এটাই ওইটা পরবর্তী ঠিক হবে। এই হচ্ছে উপনিবেশগুলোর উপর বিভিন্ন দেশের দাবি স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা হবে। 6 রাশিয়ার অধিকৃত স্থানগুলো রাশিয়াকে ফিরিয়ে দিতে হবে। রাশিয়াকে ফিরিয়ে দেওয়া হবে। বেলজিয়ামে স্বাধীনতা ও নিরপেক্ষতা পুনঃস্থাপন করা হবে। 7 ঐতিহাসিক ন্যায় বিচারের জন্য ফ্রান্সকে আলসেস ও লোরেল ফিরিয়ে দেওয়া হবে। ফ্রান্সের অঞ্চল থেকে বিধান অপসারণ করতে হবে। ফ্রান্সকে আলসেস ও লরেন দুটি ফিরিয়ে দেওয়া হবে। 9 অস্ট্রিয়ার জনগণকে স্বাচ্ছন্দ্য অধিকার দিতে হবে। অস্ট্রিয়া এবং হাঙ্গেরি। তাহলে আমরা কি করেছি, এটা প্রথম হচ্ছে আমাদের এই 14 দফাগুলো ভালো করে দেখতে হবে এবং এই 14 দফাগুলো আমাদের ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আরো এখানে আমরা 8টা, এরপর দেখি 9 কি আছে। 9 নম্বর হচ্ছে ইতালির সীমানা নির্ধারণ, অস্ট্রিয়া হাঙ্গেরি জনগণকে স্বাধীনতার সুযোগ দান। এখন হচ্ছে বলকান রাজ্যগুলির স্বাধীনতা দান এবং বলকান রাজ্যগুলিকে স্বাধীনতা দান এবং সার্বিয়া সমুদ্রের সাথে সংযুক্তকরণ।
হচ্ছে তুরস্কের অন্তর্ভুক্ত জাতিগুলোকে স্বায়ত্তশাসনের স্বাধীনতা দান। ওদিকে এখানে মানে তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত জাতিগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া এবং রাজনৈতিক প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসাবে ঘোষণা করা। তাহলে এখানে চারটা যদি সীমা নির্ধারণ, হচ্ছে অস্ট্রিয়া-হাঙ্গেরি জনগণকে স্বাধীনতার সুযোগ দান, বলগারিয়ার স্বাধীনতা দান এবং তুরস্কের অন্তর্ভুক্ত জাতিগুলোকে স্বায়ত্তশাসনের স্বাধীনতা প্রদান। তা দেখো, এবং একটা তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত জাতিগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে এবং দারদানিলিস প্রণালীকে আন্তর্জাতিক জলপথ ঘোষণা করতে হবে বা ঘোষণা করবে। 13 স্বাধীন পোল্যান্ড রাষ্ট্রের গঠন ও পোল্যান্ডকে সমুদ্রের সাথে সংযুক্ত করা। স্বাধীন পোল্যান্ড স্থাপন করা এবং স্বাধীন পোল্যান্ডকে সমুদ্রের সাথে যুক্ত করা হবে। 14 ক্ষুদ্র বৃহৎ সকল রাষ্ট্রের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এবং আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ মীমাংসার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা স্থাপন করা হবে। তা দেখো, প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের লিগ অব নেশনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 1919 সালের 28 এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। উইলসনকে সভাপতি করে 19 সদস্যের কমিটিকে লীগের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। আর এইভাবেই লিগ নেশনের জন্ম হয়। তাহলে এইভাবে লিগের জন্মটা কিভাবে আবার কিভাবে গঠিত হয় আমরা সেটা দেখলাম, এবং কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই লিগ অব নেশন হয়েছিল। তাহলে আমরা এই লিগ অব নেশন গঠন হয়েছিল। তাহলে প্রথম হচ্ছে আমাদের একটু দেখি পিছনে যাবো, বর্তমান ভাষা চুক্তি, তারপর হচ্ছে 1914 দফা, এই যেটা মেইন ছিল। এরপর আমরা এখন দেখবো যে উদ্দেশ্যগুলো কি ছিল। মেইন উদ্দেশ্য কি ছিল? যুদ্ধের পরিবর্তে আপন মীমাংসার দ্বারা আন্তর্জাতিক শান্তি বজায় রাখাই ছিল লিগ অব নেশনের প্রধান উদ্দেশ্য। তাহলে ওদের মেইন উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসার দ্বারা আন্তর্জাতিক শান্তি বজায় রাখা ছিল লিগ অব নেশনের প্রধান উদ্দেশ্য। বিশ্বের শান্তিপ্রিয় জনগণ আশা করেছিল লীগ শুধু আন্তর্জাতিক বিরোধের সমাধান করবে না, সকল দেশের সমরোপকরণ হ্রাস করে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা সম্পূর্ণভাবে দূর করবে। লীগের চুক্তিপত্রে স্বাক্ষরসমূহ ঘোষণা করে যে যুদ্ধের পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক আইন কানুন মেনে চলবে। তো দেখো, এটা মেইন ছিল ওদের কি উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য কেন গঠিত হয়েছিল। তাহলে আমরা কি দেখতেছি, তাই এখানে বুঝতে দেখো আন্তর্জাতিক, তাহলে কি করবে, লিগ অব নেশনের চুক্তিপত্রে রাষ্ট্র ঘোষণা করে যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করবে, ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করবে এবং আন্তর্জাতিক আইন কানুন মেনে চলবে। এই চুক্তিতে মোট 26টি ধারা সন্নিবেশ ছিল। এই চুক্তিতে মোট 26টি ধারা সন্নিবেশিত ছিল। এর মধ্যে 10 নং থেকে 16 নং ধারা ছিল গুরুত্বপূর্ণ। প্রধান ধারাগুলো নিমে আমরা এই প্রধান ধারাগুলো নিজে দেখবো যে এগুলি কি বলতে চেয়েছে বা এগুলি কি উল্লেখ ছিল। প্রথমে আসলে 10 নং ধারায়, 10 নং বলা হয় কি বলেছিল, এখানে বলবো লিগ চার্টারে 10 নং ধারায় বলা হয় 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিবাদ উপস্থিত হলে লিগ মীমাংসা করবে, প্রয়োজনে বল প্রয়োগ করবে। তাহলে দেখো, লীগের সদস্যদের রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ড অধিকারতা, লীগ সদস্যদের রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডতা রক্ষা করবে। অর্থাৎ কি 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিবাদ উপস্থিত হলে লিগ মীমাংসা করবে, প্রয়োজনে বল প্রয়োগ করবে। এটা হচ্ছে 10। লিগ চার্টারে 11 নং ধারায় বলা হয় লীগের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে আক্রমণকারীর বিরুদ্ধে লীগের অন্যান্য সদস্য যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করবে। 3 তা দেখো, লীগের কোনো আন্তর্জাতিক কি বলছে, কোন সদস্য যদি আক্রান্ত হয় তাহলে আক্রমণের বিরুদ্ধে লীগের অন্য সদস্য যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করবে, সবাই ব্যবস্থা গ্রহণ করবে। 3 12 ধারায় বলা হয় আন্তর্জাতিক আদালতের দ্বারা শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধান করা হবে। এর হচ্ছে 12 নং ধারায় বলেছে কি আন্তর্জাতিক আদালতের দ্বারা শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধান করা হবে। 4 13 নং ধারায় আন্তর্জাতিক আদালতের সকল সিদ্ধান্তকে বা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সকলকে মেনে নিতে অনুরোধ করা হয়। তাহলে এখানে দেখো 4 নম্বর একটু দেখো, লিগ চার্টারে 13 নং ধারায় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সকলকে মেনে নিতে অনুরোধ জানানো হয়, যেমন এসব সবাই যেন মেনে নেয়। 5 চার্টারে 14 নং ধারায় আন্তর্জাতিক আদালত গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়। গঠন প্রক্রিয়াটা কিরকম হবে সেটা কিন্তু আন্তর্জাতিক আদালতের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়। 6 15 নং চার্টারে 15 নং ধারায় লিগ কাউন্সিল সকল সদস্যদের সম্মতিক্রমে রাজনৈতিক বিরোধের সমাধানের কথা বলা হয়। তাহলে 15 নং ধারায় লিগ কাউন্সিলের সকল সদস্যের সম্মতিক্রমে রাজনৈতিক বিরোধের সমাধানের কথা বলা হয়। 7 16 নং ধারায় বলা হয় যদি কোনো সদস্য রাষ্ট্র লীগের আদর্শ লঙ্ঘন করে
যুদ্ধ কিংবা বিবাদ সৃষ্টিকারী তবে ওকে আক্রমণকারী ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে অপসদস্যরা অর্থনৈতিক অবরোধ ঘোষণা করতে বাধ্য থাকবে, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে। তোমরা এই যে 11 থেকে 10 থেকে 16 এই ধারাগুলো তোমরা মুখস্থ করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে এবং এগুলি খুবই সোজা, একটু বুঝে পড়লে। তাহলে দেখো এখানে কারণ এগুলি হচ্ছে তোমাদের মাঝে মাঝে এই জিনিসগুলো আসবে, লিগের প্রধান প্রধান ধারাগুলো ব্যাখ্যা করো বা প্রধান ধারাগুলো একটু আলোচনা করো। তাহলে এখানে দেখো 16 নং ধারায় বলা হয়, যদি কোনো সদস্য রাষ্ট্র লিগের আদর্শ লঙ্ঘন করে, যুদ্ধ কিংবা বিবাদ সৃষ্টি করে, তবে ওকে আক্রমণকারী ঘোষণা করা এবং তার অপর সদস্যরা অর্থনৈতিক অবরোধ ঘোষণা করতে বাধ্য থাকে, প্রয়োজনে তারা সামরিক শক্তি প্রয়োগ করবে। এটা হচ্ছে 7 নাম্বার। আমাদের কিন্তু 16 থেকে আমরা কত বলছিলাম, 10 থেকে 16। তাহলে আমরা সেগুলি আমরা প্রধান প্রধান ধারাগুলো আমরা দেখলাম এবং এগুলি আজকে বা প্রধান ধারাগুলি কি ছিল সেটা আমরা তখন দেখলাম। তাহলে দেখো এরপর আমরা দেখবো যাবো যে গঠন। আচ্ছা, একটাই বিষয় সকলের জন্য এই মর্ম উপলব্ধি করে একটাই সকলের জন্য এই মর্ম উপলব্ধি করে 1920 সালে 10ই জানুয়ারি লীগের প্রথম অধিবেশন শুরু হয়। লীগের কার্য পরিচালনার জন্য 5 জন স্থায়ী এবং 4 জন অস্থায়ী সহ মোট 9 জন সদস্য নিয়ে একটি পরিষদ গঠিত হয়। স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ হল ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি ও জাপান। এদের মধ্যে আমেরিকা লীগে যোগদান না করায় স্থায়ী পদের দেশ থাকে 4টি। প্রধান 4টি বিভাগ নিয়ে লিগ অফ নেশনস গঠিত, 4টি দেশ নিয়ে। আচ্ছা, 4টি বিভাগ নিয়ে, ঠিক আছে। তার বিভাগগুলি কি কি ছিল? সাধারণ পরিষদ, কার্যকরী কাউন্সিলর, আন্তর্জাতিক স্থায়ী আদালত এবং সেক্রেটারি বা সচিবালয়। প্রত্যেক বিভাগের জন্য কার্যাবলী ভাগ করা ছিল। লীগের প্রশাসনিক দায়িত্ব পালন একটা সচিবালয় ছিল, যার প্রধান ছিলেন একজন সেক্রেটারি জেনারেল, যাকে আমরা মহাসচিব বলি। তার লীগের গঠনতন্ত্র যে প্রথম মহাসচিব এরিক ড্রামান। সুইজারল্যান্ডের জেনেভা শহরে লিগ অব নেশনের সদর দপ্তর এবং নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত স্থাপন করা হয়। তাই দেখো, যদি আমি তোমাদের বলি লিগ অব নেশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর নেদারল্যান্ডের হেগ শহরে হচ্ছে আন্তর্জাতিক আদালত স্থাপন করা হয়। আদালতের বিচারপতিকে 9 বছরের জন্য নিয়োগ দেওয়ার বিধান করা হয়। এখানে করবে আদালতের বিচারপতি কয় বছরের জন্য? 9 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, বিধান করা হয়। পরবর্তীকালে শ্রম ও শ্রমিক নিয়ে সমস্যার উদ্ভব হলে শ্রম সহ আইএলও নামে একটি শ্রমসংঘ বা আইএলও নামে একটি সাংগঠনিক বিভাগ খোলা হয়। এই সদস্য জেনেভায়। তা দেখো, তোমরা কিন্তু খুব গভীরভাবে দেখবা, এখানে আমাদের সুইজারল্যান্ডের জেনেভা লিগের সদস্য হচ্ছিল সুইজারল্যান্ডের জেনেভা, আর নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত, আর হচ্ছে আইএলও, এটা আমরা এখন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। একটি এরা হচ্ছে জেনেভাই। লীগের সকল সদস্য রাষ্ট্রের তিনজন প্রতিনিধি সভার সদস্য হিসেবে গণ্য হতো, কিন্তু প্রতি দেশের মাত্র একটি করে ভোটের অধিকার ছিল। তাদের বিশ্ব শান্তি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বিচারের অধিকার ছিল। 2/3 ভোটের জোরে এই সভা যে কোনো থেকে লীগের নতুন সদস্য হিসেবে গ্রহণ করতে পারত। লীগের চুক্তিপত্র সংশোধন করার অধিকার এই সভা ছিল। অবশ্য সেখানে সম্মতির প্রয়োজন হতো। এই সভার কার্য পরিচালনার জন্য সদস্যগণ নিজের মধ্য থেকে একটি সদস্যের সভাপতি নির্বাচিত করতে হচ্ছে। আর জাতিসংঘের বার্ষিক বাজেট সম্বন্ধে আলোচনা ও সভার সাধারণ কার্যক্রমের মধ্যে উল্লেখ ছিল। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিগ অব নেশনের গুরুত্ব। দেখো, প্রথম সাধারণ সভাটা কি? লীগের সকল সদস্য রাষ্ট্রের 3 জন প্রতিনিধি সভার সদস্য হিসেবে গণ্য হতো, কিন্তু প্রতি দেশের মাত্র একটি করে ভোটের অধিকার ছিল। তাদের বিশ্ব শান্তি ও সংঘাত যে কোনো বিষয় নিয়ে বিচার করার অধিকার ছিল। 2/3 ভোটের জোরে এই সভা যে কোনো থেকে লীগের নতুন সদস্য হিসেবে গ্রহণ করতে পারত। লীগের চুক্তিবদ্ধ সংশোধন করার অধিকার এই সভা ছিল। অবশ্যই সেক্ষেত্রে সম্মতির প্রয়োজন হতো। এই সভার কার্য পরিচালনার জন্য নিজস্ব স্বার্থ হতে একটি সদস্যকে সভাপতি নির্বাচিত করত। তাছাড়া জাতিসংঘের বার্ষিক বাজেট সম্বন্ধে আলোচনা ও সভার কার্যক্রমের অন্তর্ভুক্ত। জাতিসংঘের বার্ষিক বাজেট সম্বন্ধে আলোচনা এই সভার সাধারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিগ অব নেশনের গুরুত্ব। প্রথম বিশ্বযুদ্ধে ধ্বংসলীলা বিশ্ববাসীকে ব্যাপকভাবে মারা দেয়। বিশ্বের প্রতিটি সচেতন নাগরিক বিশ্ব নিরাপত্তার জন্য এবং যুদ্ধাবস্থা হতে শান্তির প্রতিষ্ঠার জন্য জাগ্রত করে। এই প্রেক্ষিতে উইজডেনের বিখ্যাত যৌথভাব সত্যের উপর ভিত্তি করে লিগ অব নেশন গঠিত হয়। লীগ গঠিত হওয়ার পর জনগণের প্রত্যাশা ছিল যে লীগ শুধু আন্তর্জাতিক বিবাদ সম্বন্ধে নির্বাচিত করবে না, বরং ঘনিষ্ঠ নেতৃত্ব সহযোগিতা করে এক নতুন যুগের সূচনা করবে। কিন্তু সদস্যদেরগুলির স্বার্থ রক্ষা না হলে, এখানে তোমাকে আমি বলি,
আমাদের পাওয়ারফুল 4টা দেশ ছিল সদস্য রাষ্ট্র, এরা সবসময় ভেটো দিতে পারতো। ভেটো মানে যদি ওদের পছন্দ হয় ভেটো দিলে সেটা কিন্তু আর কখনো ওই কাজটা করা যাবে না, এটা ওখান থেকেই বাতিল। তাই এই দেশগুলো যখন এই সদস্য দেশগুলো স্বার্থ রক্ষা না হলে লীগ সদস্য পদ হতে বের হয়ে যাওয়ার সুযোগ থাকায়, তাহলে সদস্য দেশগুলো স্বার্থ রক্ষা না হলে ওরা যে কোনো মুহূর্তে লিগের সদস্য পদ থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারবে। এই বের হয়ে যাওয়ার সুযোগ থাকার ফলে লীগ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়, কারণ ওরা যদি বেরিয়ে হয়ে যায় তাহলে ওদের কীভাবে সে কাজটা করবে। কিছু ক্ষেত্রে তাহলে সুযোগ থাকায় লীগ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয় এবং কিছু ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এছাড়া ওদের আর কোনো পদ ছিল না, হয়তো তারা ব্যর্থ অথবা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। লীগ তো 10 থেকে 16 নং ধারা প্রয়োগ করে বিভিন্ন দেশের মধ্যকার উত্তেজনা বন্ধ করে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে সক্ষম ছিল। কিন্তু ওদের ভূমিকা বা ওদের নীরব দর্শক হলেও বা ওদের সমস্যা থাকলেও কিন্তু ওরা অনেক ক্ষেত্রে ওরা লীগ অফ নেশন অনেক ক্ষেত্রে সফল। কারণ প্রথম যে ধ্বংসলীলা সৃষ্টি হয়েছিল সেখান থেকে পৃথিবীকে অনেকদিন ধরে পৃথিবীতে যুদ্ধ সংঘটিত হয়নি, এটা কিন্তু ওদেরই কৃতিত্ব বলতে গেলে। তাই আমরা দেখি প্রথমে যে কাজগুলো ওরা করেছিল বিষ্ণু রাজনীতির ক্ষেত্রে যে লীগের যে ভূমিকা ছিল বা লীগের যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিল, প্রথম হচ্ছে ইরাক তুরস্কের বিবাদ মীমাংসা। এটি কি ছিল আমি তোদের একটু বলতে পারি, শোনো। সীমানা নির্ধারণ নিয়ে ইরাক তুরস্কে বিবাদ উপস্থিত হলে লীগ কর্তৃক নিযুক্ত সীমানা নির্ধারণ কমিশন কার্যরত থাকলে সে সময় তুরস্কের কুর্দিরা বিদ্রোহী ওঠে। সীমানা নির্ধারণ নিয়ে ইরাক তুরস্কে বিবাদ উপস্থিত হলে সীমানা এদের কেন হয়েছিল, ইরাক এবং তুরস্ক সীমানা নিয়ে, তাই সীমানা নির্ধারণ নিয়ে এদের মধ্যে একটা বিরোধ হয়েছিল। সেই সীমানা নির্ধারণ কমিশন তারা কর্মরত ছিল এবং তারা কুর্দিরা এই সময় জাতিসংঘ কর্তৃক নিযুক্ত দ্বিতীয় কমিশন শান্তিপূর্ণ উপায়ে ইরাক তুরস্কের সীমানা, তাহলে এই সময় এই লীগ অফ নেশন কি করে ওদের দ্বিতীয় কমিশন ওদের কি করে ইরাক তুরস্ক সীমানা নির্ধারণ করে। দুই নম্বর হচ্ছে কি গ্রিস বুলগেরিয়ার বিবাদ। দেখো গ্রিস বুলগেরিয়া কি করেছিল, গ্রিস ও বুলগেরিয়ার মধ্যে পারস্পরিক সীমানা নিয়ে বিবাদ সৃষ্টি লীগ কর্তৃক প্রেরিত কমিশন সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করে। তাহলে লীগকে তদন্ত করেছিল এবং সেই তদন্তের ভিত্তিতে এটা সুষ্ঠু সমাধান করে। বুলগেরিয়া সীমানা লঙ্ঘনের অপরাধে ক্ষতিপূরণ দানে বাধ্য করে। তাহলে এখানে অপরাধটা কাজ ছিল, বুলগেরিয়া ছিল। তাহলে বুলগেরিয়া কি করেছে, ওরা নিজেরা কিন্তু কাজটা তদারকি করেছে কিন্তু তারা নিজে হাতে তুলে নি, কারণ বুলগেরিয়া সীমানা লঙ্ঘনের অপরাধে ক্ষতিপূরণ দানে বাধ্য করে। এই পাশে জেনেভা চুক্তি। লীগ অফ নেশনের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। তাহলে আমরা পড়েছিলাম লীগ অফ নেশনের সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ডের জেনেভাতে। এখানে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা সংক্রান্ত চুক্তি সম্পাদন করা হয় যা জেনেভা চুক্তি নামে পরিচিত। এখানে একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা সংক্রান্ত চুক্তি সম্পাদন করা হয় যা জেনেভা চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল কথা ছিল কোনো সামরিক সংঘাত শুরু হওয়ার পর 4 দিনের মধ্যে লীগের কাউন্সিল কোন পক্ষ আক্রমণকারী স্থির করবে এবং লীগের অপরাপর সদস্য আক্রান্ত দেশকে রক্ষা করার জন্য সাহায্য দানে বাধ্য করে থাকবে। ইংল্যান্ড এই বিষয়টি মেনে নিতে অস্বীকৃত জ্ঞাপন করলে প্রটোকল বিষয়টি ব্যর্থ হয়, তথাপি রক্ষা প্রচেষ্টা হিসেবে এর গুরুত্ব ফুরিয়ে যায়নি। তাহলে এটা কি জেনেভা, কারণ এটা আমরা জানি সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে জেনেভা, সেখানে চুক্তি হয়েছিল। সেই চুক্তিটার নামই হচ্ছে জেনেভা চুক্তি, যেহেতু জেনেভা একটা জায়গার নাম সেখানে যে চুক্তি আমরা বলবো জেনেভা চুক্তি। এই চুক্তির মূল ছিল কোনো সামরিক সংঘাত শুরু হওয়ার পরপর 4 দিনের মধ্যে লীগের কাউন্সিল কোন পক্ষ আক্রমণকারী তা স্থির করবে এবং লীগের অপরাপর আক্রান্ত দেশকে রক্ষা করার জন্য সাহায্য করবে। তাহলে দেখো এটা হচ্ছে কি গ্রিস জেনেভা চুক্তি। এরপর আসবো আমরা লোকারণ্য চুক্তি। লীগ কর্তৃক লোকারণ্য চুক্তি সম্বোধন আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ চুক্তি। লোকারণ্য চুক্তি একটি গুরুত্বপূর্ণ চুক্তি। ভার্সাই সন্ধি কর্তৃক নির্ধারিত জার্মানি ও বেলজিয়াম এবং ফ্রান্স ও জার্মানি মধ্যে সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তাদের নিষ্পত্তি করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে 1925 সালে জাতিসংঘ লোকারণ্য চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি স্বাক্ষর করার পর জার্মানকে লীগ অফ নেশনের স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করা ছাড়াও জার্মানির সাথে ফ্রান্স, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ডের মধ্যে উদ্ভূত বিবাদের নিষ্পত্তি করার এই চুক্তি স্বীকৃত হয়েছিল। জার্মানি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে লোকারণ্য চুক্তির অবদান রয়েছে। ভার্সাই চুক্তির মধ্য দিয়ে জার্মানকে একঘরে রাখার বিষয়টিও অনেক শিথিল করা হয়। এরপর হচ্ছে দেখো রাষ্ট্রপতি মীমাংসা। তাহলে আমরা কি দেখলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলেছি আজকে আমি বেশি
দিচ্ছি তোমাদেরকে। বাকিগুলো আজকে লিমিটের ব্যর্থতার কারণ আরো কিছু কাজ করেছিল ওরা বিবদমান দেশের মধ্যে সীমানা, এটা আমি নেক্সট ক্লাসে দেখবো। আজকে একটু বলতেছি তোমাদেরকে। তা লিগ বিবদমান সুইডেন ও ফিনল্যান্ড, জার্মান ও পোল্যান্ড, সার্বিয়া ও আলবেনিয়ার সমস্যা ও দ্বন্দ্বের নিষ্পত্তি করতে সক্ষম হয়েছিল। লিগ যথেষ্ট কাজ করেছে, কখনোই তারা কোনো কিছু পিছু হয়নি তারা সবসময়। কিন্তু এই যে The লিবারেশন পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে সম্পর্ক সংঘাত নির্মূল করতে না পারে লিথুয়ানিয়া কর্তৃক ঘুষ যুদ্ধবিধি জাতিসংঘের হস্তক্ষেপে অনেক হ্রাস পায়। লিগ অব নেশন বিবদমান সুইডেন ও ফিনল্যান্ড, জার্মান ও পোল্যান্ড, সার্বিয়া ও আলবেনিয়ার সমস্যা দ্বন্দ্ব নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছিল। বিন্দু আজকে আমি এই বাইরে যাবো না। তা দেখো সার্বিয়া পোল্যান্ডের নিষ্পত্তি করতে সক্ষম হয়েছিল এবং তারা এই যে বিদ্যমান রাষ্ট্রের যে মীমাংসা, সেই মীমাংসার পরে আমরা যে জিনিসগুলো দেখবো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা লিবারেশনের ব্যর্থতার কারণ এবং আর কি কি ওরা কাজ করেছিল সে সম্পর্কে আমরা আর একটু ডিটেলস জানবো। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সুস্থ থাকবে, আশা করি ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বাইরে যাবে। আজকে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।